আমরা যারা ছোটখাটো ইউটিউবার রয়েছে আমাদের মূল কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে ভালো জিনিসের প্রশংসা করা, মন্দ জিনিসের সমালোচনা করা। এখন কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করে, কেউ যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, নিশ্চিতভাবে আমরা তার সমালোচনা করব। কেউ যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে যদি বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, বিভ্রান্তিকর মন্তব্য করে, সেটার সমালোচনা আমরা করব। এটাই তো আমাদের দায়িত্ব। আমি মনে করি আমার একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে এটা আমার প্রধান দায়িত্ব। আমি সবসময় বিএনপির সমালোচনা করি, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সমালোচনা করি। বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক লোক রয়েছে, আমি তো সেটা বরাবর বলে এসেছি। তবে বিএনপির আদর্শিক জায়গায় বিএনপির ঘাটতি রয়েছে, সেটা আমি জানি। কিন্তু বিএনপির মধ্যে যারা একান্তই শিক্ষিত, স্মার্ট, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাদের ব্যাপারে কিন্তু আমি বলেছি। যেমন ধরেন 5ই আগস্ট সরকার পতনের পর থেকে এ পর্যন্ত কয়েকটা ব্যক্তিকে আমি মুক্তিযুদ্ধ পন্থা অবলম্বন করতে দেখেছি। সেটা বিএনপির একজন নেত্রী নীলুফার ইয়াসমিন মনি, তিনি এই যে স্বাধীনতার ঘোষক, এই জিনিসটা নিয়ে তো একটা বিভ্রান্তি বিএনপি সবসময় ছড়ায় যে স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়া। কিন্তু জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে, এই জিনিসটা বিএনপি নেতাকর্মীরা মানতে চায় না, তাদের শীর্ষ নেতারাও সেটা মানতে চায় না। তিনি যখন বলেছিলেন আওয়ার লিডার অন বিহাফ অফ শেখ মুজিব, স্বাধীনতার ঘোষণা করছি বঙ্গবন্ধুর পক্ষ থেকে, এ ধরনের কথা, এটা কিন্তু বিএনপি সবসময় লুকায় রাখার চেষ্টা করে। বিএনপির সেই নেত্রী নীলুফার ইয়াসমিন মনি, তার মুখে শুনেন তিনি কি বলেছেন। তখন উনি বলেছেন মেজর জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এই কথাটা বলেছেন আওয়ার লিডার। তো এই যে তার নামের উপর যুদ্ধ হয়েছে, তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, উনি মুক্তিযোদ্ধার তকমা থেকে বাতিল হবে এটা আমি মনে করি না। এবং অবশ্যই তাজউদ্দিনরা এরকম এই জায়গাটায় হবে এটাও আমরা মনে করি না। কারণ এই এতদিনের যারা সত্যিকার অর্থে এই দেশটাকে এখন পর্যন্ত ধারণ করে না, অথচ এই দেশের রূপ রস গন্ধ প্রকৃতি সবকিছু উপভোগ করে সম্পূর্ণরূপে, শুধু তাই করে না, দখল করে। তারা যদি এত কিছু করতে পারে, কোনো সরি না বলে, কোনো রকমের কোনো না করে, আপনার যদি এত কিছু করতে পারে, যাদের নাম দিয়ে যুদ্ধ হয়েছে এবং যারা অনেকেই এর মধ্যে যুদ্ধে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তো তাদেরকে নিয়ে এতদিন পরে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত পক্ষে এটা নিয়ে কথা বলতে পারে। এটা কিন্তু বিএনপির রানিং নেত্রী, এটা কিন্তু বাইরের কেউ না। তো আমি সবসময় বলি, আরেকজন রয়েছে রুমিন ফারহানা, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, সমালোচনা করেছি, তার বিভিন্ন কথার বিরোধিতা করেছি। বাট 5ই আগস্টের পর থেকে তিনি কিন্তু গঠনমূলক আলোচনা করে গেছেন। তিনি কিন্তু বারবার বলেছেন তারা বিএনপির তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং এই যে এনসিপির যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিনি কঠোর বিরোধিতা করেছেন, যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, দুদিন পর তারা হয়তো বা চাইবে বিএনপিকে নিষিদ্ধ করে দিতে। তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন, মানে আমরা যে কথাগুলো 9 মাস যাবত বলছি, বিএনপির এই কয়েকজন নেত্রী তারা কিন্তু আমাদের সাথে সাথে সে আগে থেকে বলে আসছে। বাট বিএনপির বিশাল একটা শ্রেণী তারা এটা বিশ্বাস করে নাই, তারা মানে নাই। এখন তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে বাংলাদেশে -2 ফর্মুলা মূলত অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে সেই 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপি ভেবেছিল তারা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে, তারা দেশ পরিচালনা করবে, কিন্তু তাদের সেই দেশ পরিচালনা করার স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, সেটাও বিএনপি ইতিমধ্যে বুঝে গিয়েছে। রুমিন ফারহানা করিডোর ইস্যুতে বলেছেন, ডয়েচে লেভেলের রিপোর্ট আমি দেখলাম, করিডোর দেওয়ার বিষয়ে সরকার প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে, তার প্রত্যেকটা উপদেষ্টা। আজ জাতিসংঘ স্পষ্ট করে দিল যে এটা করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল। বারবার আমরা বলে এসেছি, দেশ আগে ভাই। যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটাই না থাকে, বাংলাদেশের ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, সেখানে আপনি রাজনৈতিক দল কোথায় খুঁজে পাবেন? সেখানে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, নাকি অন্য কোনো রাজনৈতিক শক্তি থাকবে? আগে তো দেশ, সবার প্রথম তো দেশকে ভালোবাসা উচিত, দলমত নির্বিশেষে। এই কথাগুলো আমরা বারবার বলেছি। আমাদেরকে ভারতবর্ষের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে, বিশেষ করে আমাকে প্রচন্ড লেভেলের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বিভিন্ন সময়, আমি সেটা দেখেছি। আমার সেটাতে কোনো কিছু যাবে কিংবা আসবে না। তবে আমি সবসময় দেশের পক্ষে কথা বলবো, মুক্তিযুদ্ধের সম্পর্কে কথা বলবো। আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানবো, মানছি, মেনে যাব। এটা থেকে আমাকে কেউ কখনো 71-এর স্বাধীনতার চেতনা থেকে কখনো আমাকে কেউ সরাই দিতে পারবে না, এটা পসিবল না, জীবদ্দশা অন্তত পক্ষে পসিবল না। গোলাম মাওলা রনি একসময় আওয়ামী লীগের সাংসদ ছিলেন, শুনেছি তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন। এরপর তিনি আওয়ামী লীগের সাংসদ হন, মান অভিমান, সালমান এফ রহমানের সাথে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে তিনি বিএনপির যোগদান করেন। 2018 সালের নির্বাচনে তিনি বিএনপির হয়ে পটুয়াখালী থেকে নির্বাচন করেছিলেন, বাট তিনি সফল হইতে পারেন নাই।
গোলাম মোল্লা রনিকে নিয়ে আমি অনেক কথা বলেছি, তার বিভিন্ন বিতর্কিত বক্তব্য রয়েছে, সেটাও আমি স্বীকার করি। তিনি আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে বাজে কথা বলেছেন, কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু শেখ মুজিবকে তিনি বিতর্কিত করেন নাই। তিনি কিন্তু শেখ মুজিবকে নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করেন নাই, আজ অব্দি করেন নাই, আমি দেখি নাই, আমি পাই নাই। তো ওই যে বললাম, আমাদের কাজ হচ্ছে ভালো কাজের সমালোচনা করা, সে যেই হোক। অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ভালো কাজও আমি কোনোদিনও সেটা আয়ত্তে নেব না, কিংবা সেটা নিয়ে কথা বলতে যাব না, সেটা নিয়ে সমালোচনাই করব। কিন্তু যে ব্যক্তি মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলে, সে যেই দলেরই হোক না কেন, তার ভালো কাজের প্রশংসা, তার ভালো কথার প্রশংসা আমি বিপ্লব হাসান সবসময় করব, করছি এবং করে যাব। গোলাম মোল্লা রনি একটা বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ে, বক্তব্যটা আপনারা শুনেন। এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা, কিন্তু অত ফেমাস নয়। ফার্স্ট থিং হলো বঙ্গবন্ধুর নাম, সৈয়দ নজরুল ইসলামের নাম, তাজউদ্দিনের নাম। মুক্তিযোদ্ধা থাকবেন কি থাকবেন এই বিষয় নিয়ে ওনার কথা বলার তো মানে কথা বলার আগেই তো ওনার শরীরটা কম্পন ধরা উচিত ছিল। উনি যেদিন অস্ত্র ধরেছিলেন, উনি যেদিন মুক্তিযুদ্ধ করেছিলেন, উনি যেদিন জয় বাংলার স্লোগান আন্দোলিত হয়েছিলেন, সেদিন কার নামে হয়েছিলেন? ডক্টর ইউনূসের নামে? কার নামে হয়েছিলেন? তো সেই বঙ্গবন্ধুর নাম, সে আজকে দেখলাম যে তার মুখ দিয়ে একটা পদের জন্য এমন একটা ব্যাপার যে আজকে সে দিদাসে বলল মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। আরে বাবা রে বাবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে মুক্তিযুদ্ধের সঙ্গে যে শব্দটা, উনি তো এই স্লোগান দিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্লোগান দিয়েছেন। আপনি স্বীকার করতে না পারলে চুপ থাকেন, কিন্তু একটা পদের জন্য, একটা চেয়ারের জন্য এখন একবার বললেন, অধ্যাদেশ জারি করলেন, আবার সেটা বাদ দিন, এখন কথাবার্তা বলছেন। মানুষের মতিভ্রম কাকে বলে? মানে এই যা কিছু হচ্ছে সমাজে, মানে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাই। বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণ ছিলেন, এই যে ফারুকী আজম বর্তমান যে উপদেষ্টা, সে বঙ্গবন্ধুকে মুজিব মুজিব বলে, অথচ মুক্তিযুদ্ধের সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে স্লোগান দিয়েছে। এই কথাটা গোলাম মোল্লা রনি বলেছেন। তো এই জিনিসগুলো তো ভাই চিরন্তন সত্য, ধ্রুব সত্য। মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের মীমাংসিত সত্য, এটা তো অমীমাংসিত না যে এটা নিয়ে আপনি বিতর্ক সৃষ্টি করবেন। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, এই জামাতি হেফাজতিরা যা করতেছে, এগুলোর ফিডব্যাক কিন্তু খুব ভয়াবহ আকারে আসবে। আপনারা বিশ্বাস করেন, খুব ভয়াবহ আকারে আসবে। তারা যদি ভেবে থাকে তাদের কথা, তাদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ড সবকিছু মানুষ ভুলে যাবে, বাংলাদেশের মানুষ, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। সবশেষে আরেকজনের কথা বলে আমি শেষ করবো। আমরা শেখ হাসিনার অবদান, 15 বছরে আওয়ামী লীগের অবদান, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সবসময় বলেছি, আপনারা বিতর্কিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন গত 15 বছরে, তার কিঞ্চিত একটা উন্নয়নের ভিডিও চিত্র তিনি এক নিঃশ্বাসে বলেছেন। সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেন দর্শক। শেখ হাসিনা যে বদনাম করে গেল এই লোকটা, এই লোকটার নাম কি? এটা কে? উনি উনি একজন শিক্ষক। তাজুল ভাই, আমার মনে হয় আমিও শিক্ষক, আমি শিক্ষকদের শিক্ষক। ওকে, আমি বলছি এখন পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিকটেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটরশিপ না থাকলে যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপারে টিপ পরেছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে, মাজারে বসে ফকির হলে তাকে মারবে। মেরেছে, হাজার হাজার মানুষ মেরেছে এরা।
ডিক্টেটরশিপ ছাড়া এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয়। খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা ডিক্টেটরশিপ করে, তার উচিত ছিল আরো ডিক্টেটরশিপ করে এগুলোকে দমন করা। এইটাই আমি মনে করি। বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই। যারা জাতির পিতাকে হত্যা করে তার 54 বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে, সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নাই। এরা পাকিস্তানের গোলাম হোক। পাকিস্তান তো এসছে, সঙ্গে সঙ্গে পা চাটা শুরু করেছে। এই জামাতে ইসলাম পা চেটেছে পাকিস্তানে, এখনো চাটতেছে। এই চাটার দল আমি মুক্তিযোদ্ধাকে ক্যাটাগরাইজ করতে আসছো? আমার স্টেন গানটা আমার হাতে ফেরত দাও, তারপরে তুমিও একটা নিয়ে আসো, দেখি তোমার হেরম কত দূর। আমি 72 বছর, আসো যুদ্ধে, আমি 72 বছরের যুদ্ধ করব। গিভ মি মাই আর্মস ব্যাক। সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, তবেই বাংলাদেশ আদর্শিক বাংলাদেশ হিসেবে পুরো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অন্যথায় এই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেলেও আপনারা কেউ ঠেকাতে পারবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।